7 ডিসেম্বর 1941 প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জ। রোববার সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি পার্ল হারবারে নোঙর করে আছে সারি সারি যুদ্ধজাহাজ। ছুটির দিন হওয়ায় মার্কিন সৈন্যদের অনেকেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে আকাশের বুক চিরে ধেয়ে এলো এক ঝাঁক যুদ্ধ বিমান। লাল বৃত্ত আকাশে বিমানগুলো থেকে একের পর এক বোমা আর টর্পেডো আছড়ে পড়তে শুরু করল মার্কিন যুদ্ধজাহাজগুলোর উপর। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাত্র কয়েক ঘন্টার এই আকস্মিক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হল পার্ল হারবার। প্রাণ হারালেন 2400-রও বেশি মার্কিন সেনা। স্তম্ভিত হয়ে গেল পুরো বিশ্ব। যে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে ঢাল হিসেবে ভেবে যুক্তরাষ্ট্র নিজেদের সম্পূর্ণ নিরাপদ মনে করত, সেই অহংকার নিমেষে চূর্ণ করে দিল এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র জাপান। কিন্তু পার্ল হারবার তো কেবল শুরু ছিল। এরপর মাত্র 6 মাসেরও কম সময়ের মধ্যে মালয়, সিঙ্গাপুর, ফিলিপাইন, ডাচ ইস্ট ইন্ডিজ থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের এক বিশাল অংশ নিজেদের দখলে নিয়ে নেয় জাপানি ইম্পেরিয়াল আর্মি এবং নেভি। ব্রিটিশ, ফরাসি, ডাচ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর বিশাল সেনাবাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়ে জাপানি আগ্রাসনের সামনে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময়টাতে ঠিক কি এমন সামরিক কৌশল এবং সমরাষ্ট্রের জোরে জাপান হয়ে উঠেছিল আক্ষরিক অর্থেই এক অপ্রতিরোধ্য শক্তি? কেন পশ্চিমা পরাশক্তিরা জাপানের আক্রমণের সামনে ন্যূনতম প্রতিরোধক গড়ে তুলতে পারেনি? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল 1939 সালের সেপ্টেম্বরে, যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করে। কিন্তু ইউরোপে যখন যুদ্ধের দামামা বাজছে, জাপান তখন পূর্ব এশিয়ার এক বিশাল সাম্রাজ্য বিস্তারের লড়াইয়ে ব্যস্ত। তবে জাপান সাম্রাজ্যের এই সামরিক অভিযানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রাকৃতিক সম্পদের অভাব, বিশেষ করে তেল এবং রাবার। জাপানের বিশাল যুদ্ধযন্ত্র, নৌবাহিনীর জাহাজ আর যুদ্ধবিমানগুলো চালানোর জন্য যে বিপুল পরিমাণ জ্বালানি তেলের প্রয়োজন হতো, তার প্রায় 80% তারা আমদানি করত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। 1941 সালের মাঝামাঝি সময়ে জাপানের আগ্রাসী নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর তেল এবং লোহা রপ্তানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা জাপানের জন্য ছিল আক্ষরিক অর্থেই এক মৃত্যু পরোয়ানা। জাপানি সামরিক কর্তারা হিসাব করে দেখলেন, তাদের মজুদে যে পরিমাণ তেল আছে তা দিয়ে তাদের নৌবাহিনী এবং সেনাবাহিনী বড়জোরে 1 থেকে 1.5 বছর চলতে পারবে। এরপর তাদের পুরো যুদ্ধযন্ত্র অচল হয়ে পড়বে। জাপানের সামনে তখন 2টি পথ খোলা ছিল। হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিয়ে মাথা নত করা, নয়তো দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে ডাচ ইস্ট ইন্ডিজ, বর্তমান ইন্দোনেশিয়া এবং ব্রিটিশ মালয়ের প্রাকৃতিক সম্পদ, তেল ও রাবার খনিগুলো দখল করে নেয়া। জাপান বেছে নিল দ্বিতীয় পথটি। কিন্তু এই সম্পদের খনিগুলো দখল করতে গেলে প্রশান্ত মহাসাগরে থাকা মার্কিন নৌবাহিনী এবং ফিলিপাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলো জাপানের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াত। তাই জাপানের ইম্পেরিয়াল নেভির অ্যাডমিরাল ইজোরোকু ইয়ামামোতো এক চরম দুঃসাহসিক পরিকল্পনা করলেন। তার পরিকল্পনা ছিল অত্যন্ত সোজা, কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। দক্ষিণ পূর্ব এশিয়ায় আক্রমণ চালানোর ঠিক একই সময়ে পার্ল হারবারে থাকা মার্কিন প্যাসিফিক ফ্লিটের ওপর এক ধ্বংসাত্মক ও আকস্মিক হামলা চালানো। উদ্দেশ্য মার্কিন নৌবাহিনীকে এমনভাবে পঙ্গু করে দেয়া যাতে তারা অন্তত 1 বছর প্রশান্ত মহাসাগরে কোনো অভিযান চালাতে না পারে। আর এই সময়ের মধ্যেই জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার সব সম্পদ নিজেদের দখলে নিয়ে এক দুর্ভেদ্য প্রতিরক্ষা পুঞ্জ তৈরি করে ফেলবে। পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত গোপনীয়তার সাথে জাপানি এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো হাওয়াইয়ের দিকে রওনা হয়। রেডিও সাইলেন্স অর্থাৎ সম্পূর্ণ নীরবে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা পার্ল হারবারের খুব কাছাকাছি পৌঁছে যায়। এরপর 7 ডিসেম্বর ঘটে সেই ভয়াবহ হামলা। যা মার্কিন যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে আনে। কিন্তু পার্ল হারবার শুধু একটি ঝটিকা আক্রমণ ছিল না, এটি ছিল জাপানের এক অপ্রতিরোধ্য ঝড়ের শুরু মাত্র। অনেকে মনে করেন 7 ডিসেম্বর জাপান কেবল পার্ল হারবারেই হামলা চালিয়েছিল, কিন্তু বাস্তব চিত্রটি ছিল আরও ভয়ঙ্কর। পার্ল হারবার আক্রমণের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে জাপান একযোগে ফিলিপাইন, গোয়াম, ওয়েক আইল্যান্ড, ব্রিটিশ মালয় অর্থাৎ বর্তমান মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং হংকংয়ে আক্রমণ শুরু করে।
সামরিক ইতিহাসে এমন নিখুঁত এবং বিস্তৃত সমন্বিত আক্রমণের নজির আর দ্বিতীয়টি নেই। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ এবং বিস্ময়কর ঘটনাটি ঘটেছিল ব্রিটিশ মালয় এবং সিঙ্গাপুরে। ব্রিটিশরা মনে করত সিঙ্গাপুর হল তাদের প্রাচ্যের জিব্রাল্টার, এক অভেদ্য দুর্গ। সিঙ্গাপুরের প্রতিরক্ষার জন্য ব্রিটিশরা বিশাল সব কামান বসিয়েছিল, যেগুলোর মুখ ঘোরানো ছিল সমুদ্রের দিকে। ব্রিটিশদের বদ্ধমূল ধারণা ছিল মালয়ের গহীন এবং দুর্গম জঙ্গল পেরিয়ে কোনো সেনাবাহিনীর পক্ষে সিঙ্গাপুরে আক্রমণ করা অসম্ভব, তাই আক্রমণ যদি আসেও তা আসবে সমুদ্রপথে। কিন্তু জাপানি জেনারেল তোমোয়ুকি ইয়ামাশিতা, যিনি পরবর্তীতে টাইগার অব মালয় হিসেবে পরিচিতি পান, তিনি ব্রিটিশদের এই অহংকার ধুলোয় মিশিয়ে দেন। ইয়ামাশিতার বাহিনী মালয়ের উত্তর উপকূলে অবতরণ করে এবং জঙ্গল ভেদ করে দ্রুত গতিতে দক্ষিণ দিকে সিঙ্গাপুরের দিকে এগোতে থাকে। জাপানিদের এই অগ্রযাত্রায় সবচেয়ে বড় চমক ছিল তাদের সাইকেল ইনফ্যান্ট্রি। দুর্গম জঙ্গলে ভারী যানবাহন চলার পথ না থাকায় জাপানি সেনারা হাজার হাজার সাইকেলে চেপে তীব্র বেগে ব্রিটিশ এবং ভারতীয় সেনাদের ডিফেন্স লাইন ভেঙে সামনে এগিয়ে যায়। যখনই ব্রিটিশরা রাস্তা বা ব্রিজ ধ্বংস করে দিত, জাপানি ইঞ্জিনিয়াররা ঘণ্টার মধ্যে তা মেরামত করে ফেলত, অথবা সেনারা সাইকেল ঘাড়ে করে নদী পার হয়ে যেত। জাপানি হালকা ট্যাঙ্কগুলো জঙ্গলের সরু পথ দিয়ে এমনভাবে আক্রমণ করত যে ব্রিটিশ সেনারা রীতিমতো আতঙ্কে পিছু হতে বাধ্য হতো। সমুদ্রপথেও ব্রিটিশদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় জাপান। ব্রিটিশ নৌবাহিনীর গর্ব অত্যাধুনিক ব্যাটেলশিপ HMS প্রিন্স অফ ওয়েলস এবং ব্যাটল ক্রুজার HMS রিপলসকে মালয় উপকূলের কাছে কোনো যুদ্ধ জাহাজের সাহায্য ছাড়াই কেবল জাপানি বিমান বাহিনী বোমা বর্ষণ করে ডুবিয়ে দেয়। সামরিক ইতিহাসে এটি ছিল এক যুগান্তকারী ঘটনা। এই প্রথম চলমান কোনো যুদ্ধজাহাজকে কেবল আকাশ থেকে আক্রমণ করে ডুবিয়ে দেওয়া হলো। এই ঘটনার পর পুরো এশিয়ায় ব্রিটিশদের নৌ আধিপত্য পুরোপুরি শেষ হয়ে যায়। মাত্র ২.৫ মাসের মাথায় ১৯৪২ সালের ১৫ই ফেব্রুয়ারি ঘটে ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ। সিঙ্গাপুরের ব্রিটিশ কমান্ডার জেনারেল আর্থার পার্সিভাল তার প্রায় ৮০,০০০-এরও বেশি ব্রিটিশ, অস্ট্রেলীয় এবং ভারতীয় সেনা নিয়ে জেনারেল ইয়ামাশিতার কাছে আত্মসমর্পণ করেন। মালয় অভিযানে জাপানি সেনার সংখ্যা ছিল ব্রিটিশদের অর্ধেকেরও কম। তারপরও কেবল গতি, আগ্রাসী কৌশল এবং নিখুঁত পরিকল্পনার জোরে জাপান ব্রিটিশদের শোচনীয়ভাবে পরাজিত করে। মালয় এবং সিঙ্গাপুরে যখন ব্রিটিশদের পতন ঘটছে, ফিলিপাইনে তখন মার্কিন বাহিনীর অবস্থাও তথৈবচ। পার্ল হারবারে হামলার খবর পাওয়ার পরও ফিলিপাইনে নিযুক্ত মার্কিন কমান্ডার জেনারেল ডগলাস ম্যাকার্থার জাপানি আক্রমণ ঠেকাতে চরমভাবে ব্যর্থ হন। পার্ল হারবারের ঘটনার কয়েক ঘণ্টা পরেই জাপানি বোমারু বিমানগুলো ফিলিপাইনের ক্লার্ক ফিল্ডে আক্রমণ করে এবং মার্কিন বিমান বাহিনীর বেশিরভাগ যুদ্ধ বিমান মাটিতে থাকা অবস্থাতেই ধ্বংস করে দেয়। আকাশসীমা নিয়ন্ত্রণ পেয়ে যাওয়ার পর জাপানি সেনাবাহিনী ফিলিপাইনে অবতরণ করে এবং মার্কিন ও ফিলিপিনো সেনাদের কোণঠাসা করে ফেলে। জাপানিদের ক্রমাগত আক্রমণের মুখে মার্কিন বাহিনী বাতাং উপদ্বীপ এবং কোরিগেটর দ্বীপে আশ্রয় নিতে বাধ্য হয়। জেনারেল ম্যাকার্থার প্রেসিডেন্ট রুজভেল্টের নির্দেশে ফিলিপাইন ছেড়ে অস্ট্রেলিয়ায় পালিয়ে যান। তবে যাওয়ার আগে বলে যান তার সে বিখ্যাত উক্তি, আমি আবার ফিরে আসব। এরপর ১৯৪২ সালের মে মাসের মধ্যে ফিলিপাইনে অবশিষ্ট প্রায় ৭৫,০০০ মার্কিন ও ফিলিপিনো সেনা জাপানিদের কাছে আত্মসমর্পণ করে। শুরু হয় ইতিহাসের অন্যতম নিষ্ঠুর অধ্যায়, বাতান ডেথ মার্চ। যেখানে হাজার হাজার যুদ্ধবন্দীকে তীব্র রোদ, ক্ষুধা আর তৃষ্ণার মাঝে মাইলের পর মাইল হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় এবং নির্মমভাবে হত্যা করা হয়। ফিলিপাইন দখলের পাশাপাশি জাপানের মূল লক্ষ্য ছিল ডাচ ইস্ট ইন্ডিজ বা বর্তমান ইন্দোনেশিয়ার তেল খনিগুলো, কারণ তেলের জন্যই এত বড় জুয়া খেলেছিল জাপান। ডাচ ইস্ট ইন্ডিজ রক্ষার জন্য আমেরিকা, ব্রিটেন, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়ার নৌবাহিনী মিলে গঠন করেছিল ABDA বা অ্যাবডা ফ্লিট। কিন্তু জাপানি নৌবাহিনীর নিখুঁত সমন্বয় এবং বিধ্বংসী শক্তির সামনে এই মিত্রবাহিনী দাঁড়াতেই পারেনি। ব্যাটল অব জাভাসিতে জাপানি ইম্পেরিয়াল নেভি মিত্রবাহিনীর এই যৌথ ফ্লিটকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। ১৯৪২ সালের মার্চ মাসের মধ্যেই জাপান ডাচ ইস্ট ইন্ডিজের মহামূল্যবান তেল শোধনাগার এবং খনিগুলো সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিজেদের দখলে নিয়ে নেয়। দক্ষিণ পূর্ব এশিয়া দখলের পর জাপান তাদের নজর ঘোরায় পশ্চিম দিকে, ব্রিটিশ বার্মা বা বর্তমান মিয়ানমারের দিকে। বার্মা দখলের পেছনে জাপানের দুটি প্রধান উদ্দেশ্য ছিল। প্রথমত, চীনের জাতীয়তাবাদী নেতা
চাংকাই শেকের বাহিনীকে ব্রিটিশরা বার্মা রোড দিয়ে যে অস্ত্র ও রসদ সরবরাহ করত তা চিরতরে বন্ধ করে দেয়া। দ্বিতীয়ত, ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটের মণি ভারতবর্ষের সীমান্তে নিজেদের প্রতিরক্ষা বুচ্ছ তৈরি করা। 1942 সালের জানুয়ারিতে জাপান বার্মায় আক্রমণ শুরু করে। ব্রিটিশ এবং ভারতীয় সেনারা এখানেও জাপানিদের জঙ্গল যুদ্ধের কৌশলের সামনে টিকতে পারেনি। জাপানিরা বার্মার দুর্গম জঙ্গল এবং পাহাড়ি পথ ব্যবহার করে ব্রিটিশ বাহিনীর পেছনে গিয়ে রাস্তা আটকে দিত, যাকে সামরিক ভাষায় বলা হয় ফ্ল্যাঙ্কিং। ব্রিটিশ এবং ভারতীয় বাহিনী বাধ্য হয়ে পশ্চাৎপসরণ করতে শুরু করে। এই পশ্চাৎপসরণ ছিল এক ভয়াবহ দুঃস্বপ্ন। হাজার হাজার সেনা রোগ, ক্ষুধা এবং জাপানিদের অনবরত হামলায় প্রাণ হারায়। অবশেষে ব্রিটিশ বাহিনী বার্মা ছেড়ে ভারতের আসাম এবং মণিপুর সীমান্তে এসে অবস্থান নেয়। অর্থাৎ 1942 সালের মাঝামাঝি সময়ের মধ্যেই জাপানি সাম্রাজ্যের সীমানা পশ্চিমে ভারতের দোরগোড়া থেকে শুরু করে পূর্বে প্রশান্ত মহাসাগরের ওয়েক আইল্যান্ড এবং দক্ষিণে নিউ গিনি পর্যন্ত বিস্তৃত হয়। এই বিশাল ভূখণ্ড এবং সমুদ্রপথ জাপান জয় করেছিল মাত্র 6 মাসের মধ্যে। এখন প্রশ্ন হলো, পশ্চিমা পরাশক্তিগুলো যাদের হাতে ছিল আধুনিক অস্ত্র এবং বিশাল সেনাবাহিনী, তারা কেন জাপানের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? প্রথমে আসা যাক A6M0 ফাইটারের কথায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে প্রশান্ত মহাসাগরের আকাশে জাপানি মিৎসুবিশি A6M0 যুদ্ধ বিমানের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এটি ছিল অত্যন্ত হালকা, প্রচণ্ড দ্রুতগামী এবং এর ঘোরার ক্ষমতা ছিল তৎকালীন যে কোনো মার্কিন বা ব্রিটিশ বিমানের চেয়ে বহুগুণ বেশি। এর রেঞ্জ বা ওড়ার পরিধি ছিল বিশাল। আকাশযুদ্ধে জিরো ফাইটারের সামনে মিত্র বাহিনীর বিমানগুলো রীতিমতো অসহায় বোধ করত। জাপানি পাইলটরা, যারা বছরের পর বছর চীনে যুদ্ধ করে অভিজ্ঞতা অর্জন করেছিল, তারা এই জিরো ফাইটার দিয়ে প্রশান্ত মহাসাগরের আকাশ সম্পূর্ণ নিজেদের দখলে নিয়েছিল। এদিকে জাপানি নৌবাহিনীর হাতে ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক টর্পেডো টাইপ 93, যাকে মিত্রবাহিনী নাম দিয়েছিল লং ল্যান্স। সে সময় অন্যান্য দেশের টর্পেডোগুলো চলত সংকুচিত বাতাস দিয়ে, যার ফলে জলের নিচে বুদবুদ তৈরি হতো এবং শত্রুরা দূর থেকেই তা দেখে সতর্ক হতে পারত। কিন্তু জাপানিরা বিশ্বের প্রথম অক্সিজেন চালিত টর্পেডো তৈরি করেছিল। এই টর্পেডোগুলো জলের নিচে কোনো বুদবুদ বা দাগ তৈরি করত না, ফলে এগুলো ছিল প্রায় অদৃশ্য। এর পাল্লা এবং ধ্বংস ক্ষমতা ছিল মার্কিন টর্পেডোগুলোর চেয়ে কয়েক গুণ বেশি। রাতের অন্ধকারে নৌযুদ্ধে এই টর্পেডো মিত্রবাহিনীর জাহাজগুলোর জন্য এক সাক্ষাৎ যমদূত হয়ে উঠেছিল। অন্যদিকে ব্রিটিশ বা মার্কিন সেনারা অভ্যস্ত ছিল ভারী অস্ত্র এবং যানবাহনের ওপর। জঙ্গলের ভেতর যা কোনো কাজেরই ছিল না। অন্যদিকে জাপানি পদাতিক বাহিনী ছিল লাইট ইনফ্যান্ট্রি। তারা সঙ্গে খুব সামান্য খাবার, মূলত চাল এবং হালকা অস্ত্র নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে মাইলের পর মাইল জঙ্গল পাড়ি দিতে পারত। তারা জঙ্গল কেটে পথ বানাত, সাইকেল ব্যবহার করত এবং শত্রুর কল্পনারও বাইরে গিয়ে পেছন থেকে আক্রমণ করে তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিত। তবে জাপানিদের অপ্রতিরোধ্য হয়ে ওঠার সবচেয়ে বড় এবং ভয়ানক কারণটি ছিল তাদের মনস্তত্ত্ব, বুশিদো বা সামুরাইদের আচরণবিধি। জাপানি সেনাদের ছোটবেলা থেকে শেখানো হতো যে সম্রাটের জন্য যুদ্ধে প্রাণ দেওয়া হচ্ছে সবচেয়ে সম্মানের কাজ, আর যুদ্ধে আত্মসমর্পণ করা হচ্ছে নিজের, পরিবারের এবং দেশের জন্য চরম অসম্মানের। এই চরমপন্থী মানসিকতার কারণে জাপানি সেনারা যুদ্ধক্ষেত্রে কখনো পিছু হটত না। তারা মৃত্যু নিশ্চিত জেনেও বানজাই স্লোগান দিয়ে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ত। মিত্রবাহিনীর সেনারা এমন আত্মঘাতী এবং মৃত্যুভয়হীন শত্রুর মুখোমুখি আগে কখনো হয়নি। এই আতঙ্ক পশ্চিমা সেনাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এছাড়া মার্কিন নৌবাহিনী বা ইম্পেরিয়াল জাপানিজ নেভি বুঝতে পেরেছিল যে দিনের বেলায় মার্কিন রাডার এবং বিমান বাহিনীর কারণে লড়াই করা কঠিন হবে, তাই তারা রাতের আধারে যুদ্ধ করার উপর কঠিন প্রশিক্ষণ নিয়েছিল। তাদের ক্রুজার এবং ডেস্ট্রয়ারগুলো রাতের বেলা নিঃশব্দে মিত্রবাহিনীর ফ্লিটের কাছে গিয়ে লং ল্যান্স টর্পেডো ছুড়ে মুহূর্তের মধ্যে ধ্বংসযজ্ঞ চালিয়ে আবার অন্ধকারে মিলিয়ে যেত। 1942 সালের মাঝামাঝি সময় জাপান তখন এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের অবিসংবাদিত অধিপতি। ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর শত বছরের ঔপনিবেশিক অহংকার জাপান কয়েক মাসের মধ্যে চূর্ণ করে দিয়েছিল। শ্বেতাঙ্গদের সামরিক শ্রেষ্ঠত্বের যে মিথ এশিয়ায় প্রচলিত ছিল তা চিরতরে ভেঙে দিয়েছিল জাপানিরা। টোকিওতে তখন উল্লাসের বন্যা। জাপানি সামরিক কর্তারা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তারা সত্যি অপরাজেয়।
কিন্তু এই বিশাল সাম্রাজ্য এবং অপ্রতিরোধ্য সাফল্যের মাঝে লুকিয়েছিল জাপানের পতনের বীজ। জাপান যে বিশাল ভৌগোলিক এলাকা জয় করেছিল তা নিয়ন্ত্রণ করার মতো পর্যাপ্ত সেনা এবং রসদ তাদের ছিল না। সবচেয়ে বড় কথা, পার্ল হারবারে হামলা করে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এক ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুলেছিল, যার শিল্প এবং উৎপাদন ক্ষমতা ছিল জাপানের চেয়ে বহুগুণ বেশি। জাপান ভেবেছিল পার্ল হারবারের ধাক্কা সামলে উঠতে আমেরিকার কয়েক বছর লাগবে, আর এই সুযোগে তারা আলোচনার টেবিলে বসে নিজেদের জয় করা সম্পদগুলো বৈধ করে নেবে। কিন্তু আমেরিকা আলোচনার পরিবর্তে বেছে নিয়েছিল সম্পূর্ণ ধ্বংসের পথ। জাপানের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা হোঁচট খায় 1942 সালের জুন মাসে ব্যাটল অফ মিডওয়েতে। মিডওয়ের যুদ্ধে মার্কিন নৌবাহিনীর কাছে 4টি এয়ারক্রাফট ক্যারিয়ার হারানোর পর জাপানের সামরিক শ্রেষ্ঠত্ব ধীরে ধীরে ক্ষয়ে যেতে শুরু করে। এরপর শুরু হয় মার্কিন বাহিনীর দীর্ঘ এবং রক্তক্ষয়ী আইল্যান্ড হপিং বা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে অভিযান, যা শেষ পর্যন্ত জাপানকে হিরোশিমা এবং নাগাসাকির ট্র্যাজেডির দিকে ঠেলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে জাপানের এই উল্কাসম উত্থান সামরিক ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা। একটি দেশের সামরিক বাহিনী যখন তাদের প্রযুক্তি, নিখুঁত রণকৌশল, গুপ্তচর বৃত্তি এবং সেনাদের চরম আত্মত্যাগকে একই সুতোয় গাঁথতে পারে, তখন তারা কতটা অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে জাপান তা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিল। মাত্র 6 মাসে তারা যে বিশাল ভূখণ্ড এবং সম্পদ জয় করেছিল তা বিশ্বের অনেক বড় বড় সাম্রাজ্যের ইতিহাসেও বিরল। কিন্তু অন্ধ অহংকার এবং প্রতিপক্ষের শক্তিমত্তার ভুল হিসেব যে কোনো অপ্রতিরোধ্য শক্তিকেই একদিন পতনের খাদে টেনে নামায়। জাপানের শেষ পরিণতি সেই অমোঘ সত্যটিকেই যেন আবারও প্রমাণ করে দিয়েছিল।